আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সরলরেখা অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে আছে, ওইখান থেকে আমার ফেসবুক পেজেও জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, দৃশ্যকল্পে একে তিনটা বিন্দু দিয়ে আছে, দৃশ্যকল্প দুয়ে দুইটা সমীকরণ দিয়ে আছে। ক নম্বর প্রশ্নে বলছে একটা কার্তিক সমীকরণ দিয়ে আছে, এটাকে আমাদের সরি একটা পোলার সমীকরণ দিয়ে আছে, এটাকে আমাদের কার্তিক সাথে কনভার্ট করতে বলেছে। সো দেখো, যদি পোলারে পোলারে হচ্ছে আর স্কয়ার থাকে, সেটাকে কার্তিক সাথে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। যদি পোলারে থাকে হচ্ছে আর কস থিটা, ওইটাকে আমরা হচ্ছে কার্তিক সাথে লিখতে পারবো হচ্ছে এক্স। যদি পোলারে থাকে হচ্ছে আর সাইন থিটা, ওইটাকে আমরা হচ্ছে পোলারে লিখতে পারবো হচ্ছে ওয়াই। এটা খেয়াল করো, এখানে কিন্তু হচ্ছে সাইন থিটা নাই, সাইন টু থিটা থাকলে হবে না, আমাদের সাইন থিটাই থাকতে হবে বা কস থিটাই থাকতে হবে। সেহেতু দেখো এখানে সাইন সাইন টু সাইন টু থিটার কিন্তু ফর্মুলা পড়ে গেছে। আমরা জানি সাইন টু থিটা সমান সমান হচ্ছে সাইন টু সাইন থিটা ইন্টু কস থিটা, অ্যাঙ্গেল কিন্তু অর্ধেক হয়ে যায়। কস থিটা মাইনাস এখানে কস স্কয়ার থিটা আছে থাক, ইকুয়াল হচ্ছে ওয়াট। একটা জিনিস খেয়াল করো, আমরা সাইন থিটা কস থিটা আনছি কনভার্ট করতে পারবো, বাট এদের সাথে একটা কিন্তু আমাদের আর লাগবে, তাই তো? সেহেতু এইখানে কিন্তু সাইন থিটা কস থিটা দুইটা আছে, এর সাথে একটা আর লাগবে, এর সাথে একটা আর লাগবে। আর এর সাথে একটা আর, এখানে কিন্তু কস থিটা দুইটা আছে, এর সাথে দুইটা আর লাগবে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এমনি এমনি লিখলে তো হবে না, উভয় পক্ষে আমরা আর স্কয়ার দ্বারা গুণ করবো। তাহলে এখানে হচ্ছে 4 ইনটু একটা আর দিব হচ্ছে সাইন থিটার সাথে, আরেকটা আর দিব হচ্ছে কস থিটার সাথে। এইবার দেখো, এখানে কিন্তু হচ্ছে দুইটা কস থিটা আছে, তাহলে আর ইনটু কস থিটা, এরপর হচ্ছে হোল স্কয়ার দিতে পারবো। আর স্কয়ার দ্বারা উভয় পক্ষে গুণ করতেছি, তাহলে ওয়ানের সাথেও আর স্কয়ার গুণ হবে। তাহলে দেখো এবার কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো বা 4 ইনটু আর সাইন থিটার পরিবর্তে ওয়ানে থাকলে কার্তিক হতে হবে হচ্ছে ওয়াই, এটা হবে হচ্ছে এক্স কার্তিক হতে, মাইনাস এইটার পরিবর্তে লিখতে পারবো এক্স স্কয়ার, আর আর স্কয়ার পরিবর্তে কার্তিক হতে লিখতে পারবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে দেখো কি হয়, সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে দেখো কি হয়, একটু সাজে লেগে এখানে আছে মাইনাস এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার এই পাশে আসলে মাইনাস এক্স স্কয়ার হবে। এরপর লিখলাম হচ্ছে মাইনাস ওয়াই স্কয়ার আর প্লাস 4 এক্স সাজে লিখলাম এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 0। মাইনাস এক্স স্কয়ার হবে মাইনাস 2 এক্স স্কয়ার, মাইনাস 2 এক্স স্কয়ার। সো এক্স স্কয়ারের সামনে আর ওয়াই স্কয়ারের সামনে নেগেটিভ, তো দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। সেহেতু যে কাজ করব আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে সুন্দর দেখে দেবো। অতএব এখানে হবে হচ্ছে কার্তিসীয় সমীকরণ হবে এক্স স্কয়ার প্লাস হবে ওয়াই স্কয়ার, আর এখানে কিন্তু হচ্ছে মাইনাস 4 এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 0। সো এইটার হচ্ছে কার্তিসীয় রূপ, এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খনার প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। খনার প্রশ্নে বলছে পি কিউ আর এর ক্ষেত্রফল যদি 4 বর্গ একক হয়, পি কিউ এর লম্ব এবং আর বিন্দুগামী রেখার আমাদের সমীকরণ বের করতে বলছে। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে দেখো পি কিউ আর এর ভিতরে হচ্ছে আর বিন্দুর হচ্ছে ভুজের মানটা দেয়া নাই, এটাকে বের করব। তাহলে দেখো পি বিন্দুর পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1,2, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2,3, আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে মাইনাস এ কমা হচ্ছে -1। এই এর মানটা আমরা বের করবো, তাছাড়া কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারবো না। তাহলে দেখো, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে ওইখান থেকে কিন্তু এর মান বের হবে, সেহেতু আমরা ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বের করবো। পি কিউ আর এর ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে তিনটা বিন্দুর যদি ভুজ দেওয়া থাকে বা স্থানাঙ্ক দেওয়া থাকে, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3, এর হচ্ছে x1 আমার হয় x2 হয়।
তাহলে এটাকে প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয় বিন্দু স্থানাঙ্ক ধরলাম। তাহলে হাফ ইন্টু এটাকে প্রথম 1 2, এটা হবে 2 3, আর এটাকে -a-1। জিরো থাকলে সেটাকে প্রথম ধরতাম, পরে আবার রিপিট হতো, যেহেতু জিরো নেই যেগুলো একটা ধরলেই হবে। এখন শর্ত মধ্যে কি লিখতে পারবো, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত, শর্ত মধ্যে আমরা কিন্তু 4 লিখতেই পারবো, উল্লেখ করে দিয়েছি। তাহলে দেখো হাফ এই পাশে গেলে 8 হবে, একটু পরে লিখবো, আর এ পাশে এভাবে গুণ করে যোগ হবে, 1 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3, এরপর হচ্ছে প্লাস মডুলাস হবে এখানে, যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হয় না। 2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে -2, আবার এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে -2a। এবার গুণ করে মাইনাস হবে, 2 এর সাথে 4 গুণ করলে -4, আবার এটার সাথে এটা গুণ করলে -3, মাইনাস মাইনাসে প্লাস 3 হবে, মাইনাস এটার সাথে এটা গুণ করলে -1, মাইনাস মাইনাসে +1, মডুলাস এটা হবে 4। তাহলে ক্যালকুলেশন যদি করে দেখো, মডুলাস এখানে এটা থেকে এটা যদি মাইনাস করো তাহলে হচ্ছে a, এরপর দেখো একবার হিসাব করো, 3 থেকে যদি হচ্ছে 3 সাথে যদি 1 যোগ করো 4, 4 আর -4 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে -2, এখানে থাকবে কিন্তু হচ্ছে -2 থাকবে মডুলাস। ও আর 2 এই পাশে গেলে কিন্তু 8 হবে, ভাগ আছে এই পাশে গেলে গুণ হবে, ইকুয়াল হচ্ছে 8। বা মডুলার যদি উঠে যেতে চাই তাহলে x - 2 সমান সমান হবে +-8, এর কিন্তু দুইটা মান আসবে। একটু আমি এটা উপরে লিখি, দেখো প্লাস মান নিয়ে প্রথমে হিসাব করি, তাহলে হয় দেখো x - 2, আমরা প্লাস মানে +8 যদি নেই, তাহলে দেখো এর একটা মান আসবে হচ্ছে 8 প্লাস এটা এই পাশে আসলে 2 হবে, তাহলে হচ্ছে 10। এবার মাইনাস মান নেই, তাহলে দেখো হচ্ছে x - 2, এ মাইনাস মান নিলে হচ্ছে -8, তাহলে দেখো a সমান সমান হবে -8 প্লাস হবে হচ্ছে 2, অতএব এর আরেকটা মান পেলাম হচ্ছে -6। তাহলে দেখো আর বিন্দুর কিন্তু দুইটা হচ্ছে স্থানাঙ্ক হবে, অতএব আমরা আর বিন্দুর স্থানাঙ্ক একটু লিখি, দেখো আর বিন্দুর যদি হচ্ছে +10 নেই, তাহলে এখানে দেখো এর পরিবর্তে হচ্ছে +10 বসবে, এটা একটা স্থানাঙ্ক। আরেকটা স্থানাঙ্ক হবে হচ্ছে এই আর বিন্দুর -6 নিলে মাইনাস মাইনাস এখানে +6 হয়ে যাবে এর পরিবর্তে, আর হচ্ছে -1। এইটা হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক। এবার কি বলছে ভালোভাবে খেয়াল করো, পি কিউ এর ওপর লম্ব এবং হচ্ছে আর বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে বলছে। ধরো হচ্ছে আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটি ওই রেখাটি আঁকিয়ে দেখাই। ধরো হচ্ছে এইটা হচ্ছে পি কিউ রেখা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পি কিউ রেখা, এরপর হচ্ছে লম্ব লম্ব রেখা, এরপর একটা লম্ব রেখা, এইটা এই লম্ব রেখার সমীকরণ আমাদের বের করতে বলছে, যা হচ্ছে এই আর যা হচ্ছে কি বলছে আর বিন্দুগামী, আর বিন্দুর স্থানাঙ্ক আছে না এই দুইটা বিন্দুগামী, তাহলে কিন্তু আমাদের কিন্তু দুইটা বিন্দুগামী যেহেতু, তাহলে কিন্তু আমাদের দুইটা অ্যান্সার আসবে, বুঝছো? তাহলে আমরা প্রথমে পি কিউ রেখা, তাহলে এই রেখার সমীকরণ কিভাবে বের করবো আমরা, পি কিউ রেখার ঢাল যেটা হবে, ধরো এই পি কিউ রেখার ঢাল হচ্ছে m1, আর এই রেখার ঢাল হবে m রেখার, এই মানে হচ্ছে পি কিউ রেখার লম্ব রেখার ঢাল, এটাকে আমরা m2 দিলাম, তাহলে আমাদের প্রথমে পি কিউ রেখার ঢাল বের করতে হবে। অতএব পি কিউ রেখার ঢাল, পি কিউ রেখার ঢাল হবে হচ্ছে m1 নাম দিয়েছি, দেখো দুইটা বিন্দু থাকলে ঢাল বের করার নিয়ম হচ্ছে y2 - y1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো পি কিউ y2 হবে 3, এটাকে প্রথম বিন্দু এটাকে দ্বিতীয় বিন্দু দিলাম, তাহলে 3 মাইনাস হবে হচ্ছে 2, এখানে হবে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড 1, দ্যাট মিন্স হচ্ছে 1ই পি কিউ রেখার ঢাল কিন্তু 1 আসলো। তাহলে এর লম্ব রেখার ঢাল হবে দেখো, মানে হচ্ছে m2 টা হবে হচ্ছে m2 টা হবে হচ্ছে লম্ব রেখা হচ্ছে 1, ওইটাকে উল্টে দিবা, সামনে একটা মাইনাস দিবা, তাহলে লম্ব রেখা চলে আসবে -1 ডিভাইডেড এর মান হচ্ছে 1, দ্যাট মিন্স -1। তাহলে এই রেখার যে নতুন সমীকরণ বের করব এইটার ঢাল হচ্ছে -1। আর এটা কিন্তু দুইটা বিন্দুগামী হবে, একটা হবে -10, হচ্ছে -1 বিন্দুগামী,
আরেকটা বিন্দুগামী কিন্তু হবে আর হচ্ছে +6 - 1, দুইটা রেখার সমীকরণ কিন্তু আসবে। তাহলে বের করে দেখো, এগুলো সব মিশিয়ে দেয়, এখন আর লাগবে না এগুলো। এখন লিখবা হচ্ছে PQ এর লম্ব রেখা এবং আর বিন্দুগামী রেখার সমীকরণ হবে হচ্ছে ঢাল হচ্ছে M1 ইকুয়াল হচ্ছে -1 ঢাল, এবং আমরা প্রথমে এই বিন্দু নিলাম -10, -1 বিন্দুগামী সমীকরণ, বিন্দুগামী সমীকরণটি হবে হচ্ছে একটা ঢাল আর বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করে নিয়ম হচ্ছে y - y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x - x1। তাহলে দেখো বা y এর মান হচ্ছে -1, -1 হচ্ছে +1, m এর মান হচ্ছে -1, x - x1 এর মান হচ্ছে -10, -1 হচ্ছে +10। তাহলে যদি এখানে হচ্ছে y প্লাস হচ্ছে 1 -1 দ্বারা গুণ করলে -x - 10 সবগুলোকে ডান পাশে নিয়ে আসে, অতএব সমীকরণ হবে x কে একটু প্রথমেই লিখলাম x + y 10 এই পাশে আসলে +10 হবে, দ্যাট মিন্স 11 ইকুয়াল হচ্ছে 0। এইটা কিন্তু একটা সমীকরণ হচ্ছে ওইটার লম্ব রেখার সমীকরণ। এবার আমরা হচ্ছে এই বিন্দুগামী সমীকরণ বের করার চেষ্টা করব। এবার লিখবা হচ্ছে ঢাল হচ্ছে -1 এবং হচ্ছে 6, -1 বিন্দুগামী রেখার সমীকরণ হবে, এই সেম ফর্মুলায় হবে। তাহলে হচ্ছে y - y1 টা হবে হচ্ছে এটার কোটি -1, -1 হচ্ছে +1 ইনটু হচ্ছে m এর মান হচ্ছে -1, এরপর হচ্ছে x - x1 এর মানটা হচ্ছে 6। এটা ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো y প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে -x + 6, সবগুলোকে ডান পাশে নিয়ে আসলে তাহলে সমীকরণ হবে x + y, আর 6 এই পাশে আসলে হচ্ছে -6 হবে, তাহলে 1 - 6 দ্যাট মিন্স -5, -5 ইকুয়াল হচ্ছে 0। তো এইটা কিন্তু আরেকটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কিন্তু দুইটা হবে, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। এইবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। তো তুমিও জানো আমিও জানি ম্যাক্সিমাম হচ্ছে গ নাম্বার প্রশ্নটাই প্রবলেম হয়েছে। তো দেখো আমি তোমাদের সবচেয়ে সহজ নিয়মে এই গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেব। গ নাম্বার প্রশ্নে বলছে দৃশ্যকল্প 2 এর প্রথম রেখার সাপেক্ষে দ্বিতীয় রেখার প্রতিবিম্ব রেখার সমীকরণ বের করো। নরমালি এই প্রশ্নটা হচ্ছে বোর্ড পরীক্ষায় দেয় না। সো আমি হচ্ছে এইচএসসি 24 সালে পরীক্ষা দিয়েছি, 24 ব্যাচ ছিলাম। সো এর আগ পর্যন্ত মানে 24 সালের আগ পর্যন্ত আমি সরলরেখার ম্যাক্সিমাম ধরো বিগত বছরের সবগুলো প্রশ্নের প্রায় সমাধান করছি। এরকম টাইপের প্রশ্ন আমি পাই নাই। এরকম হচ্ছে অনলাইনে যখন আমি ক্লাস করছি ভাইয়েরা শিখেছি যে একটা রেখার সাপেক্ষে আরেকটা রেখার প্রতিবিম্ব বের করো, আমি গুরুত্ব দেইনি। এমনকি অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে এরকম প্রশ্ন দেয়, বাট এই ময়মনসিংহ বোর্ডে একটু আপডেট ম্যাথে দিয়েছে এইরকম, মানে একটা রেখার সাপেক্ষে আরেকটা রেখার প্রতিবিম্ব রেখার সমীকরণ নর্মালি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় দেয়, বুয়েটে দিতে পারে, বুটেক্সে বা ঢাবিতে রিটেনে দিতে পারে। সো দেখো এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ এরকম টাইপের আছে, সেহেতু সারা দিতেই পারে, এটা কোনো প্রবলেম না। যাই হোক তোমাদের শেখাবো এইখানে দিক আর অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিক, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা দেওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি এরকম টাইপের। সো তোমাদের সবচেয়ে ইজি নিয়ম শিখাবো। দেখো আমি জানি গাইডে যে নিয়মে দিয়ে আছে তোমাদের মাথায় কিন্তু ঢোকে না। সো আমিও ধরো হচ্ছে গাইডের নিয়ম দেখে বুঝতে পারিনি, তারপরে আমি হচ্ছে অনলাইনের অনেক হেল্প নিলাম, এআই এর অনেক হেল্প নিলাম, যার সেখান থেকে সবচেয়ে সহজ নিয়মে তোমাদের শিখাবো। এমনকি আমিও ধরো অ্যাডমিশন পর্যন্ত যে পার হয়ে যাচ্ছি বা ইন্টারমিডিয়েটে হচ্ছে এই নিয়মের ম্যাথ আমি করিনি বা গুরুত্ব দেইনি, তোমাদের বোঝানোর জন্য আজকে আমি শুধু হচ্ছে এই নিয়মটা ভালোভাবে বুঝলাম এবং তোমাদের বোঝাবো। ইনশাআল্লাহ এরপরে থাকে তোমাদের এরকম টাইপের ম্যাথ তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় দিক কিংবা অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় দিক না কেন ইনশাআল্লাহ তোমরা পারবে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। এখন কি বলছে দেখো ভালোভাবে বুঝতে হবে। এই প্রশ্নে বলছে হচ্ছে প্রথম রেখার সাপেক্ষে দ্বিতীয় রেখার প্রতিবিম্ব। প্রথম রেখার সাপেক্ষে কি করতে বলছে, দ্বিতীয় রেখার প্রতিবিম্ব আমাদের হচ্ছে বের করতে বলছে। দেখো এইখানে যেইটার সাপেক্ষে প্রথম বিন্দুর সাপেক্ষে এইটা হচ্ছে প্রথম বিন্দু রেখার সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তাই এটা লিখি, এই সমীকরণটা হচ্ছে ধরো এই 1 নম্বর সমীকরণ 3x
মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস টু ইকুয়াল হচ্ছে 0। এই রেখার সাপেক্ষে দ্বিতীয় রেখা, এই রেখার সাপেক্ষে দ্বিতীয় রেখার সমীকরণ হচ্ছে আমাদের প্রতিবিম্ব। ধরো দ্বিতীয় রেখা ঠিক এভাবে আছে, এইভাবে ধরো দ্বিতীয় রেখা আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রেখা। দ্বিতীয় রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই, টু কে এপাশে আনছি থেকে মাইনাস টু হয়েছে ইকুয়াল হচ্ছে 0। প্রতিবিম্ব কার সাপেক্ষে হিসাব করতে বলছে? প্রতিবিম্ব মানে কি শুনে থাকবা হচ্ছে দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক ওই রকমই এই যার সাপেক্ষে সেটা হচ্ছে দর্পণ হিসেবে কল্পনা করা লাগবে। এটা ধরো হচ্ছে দর্পণ, এর সাপেক্ষে আমাদের প্রতিবিম্ব কোথায় তৈরি হয় বলতো? এইরকম প্রতিবিম্ব মানে কি আয়নার ভিতর তুমি দেখতেছো, বা এই আমি হচ্ছে আয়নার ভিতর হচ্ছে এইটা ধরো আয়না, এইখানে এই কলমটা হচ্ছে দাঁড় করাইছি, অনুরূপ ভাবে ওই কলম ওই দর্পণের ভিতরে কিন্তু বা আয়নার ভিতরে কিন্তু এই রকমের আরেকটা প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক এই বিন্দু, এটাকে যে দর্পণ বা আয়না কল্পনা করো, এই এই রেখা যে এরকম মানে হচ্ছে এরকম রেখা যে এটা এই আয়নার ভিতরে অনুরূপ ভাবে ওই রকমই একটা রেখা ভেতরে ওই রকমই একটা রেখা তৈরি করবে। বুঝছো? আমাদের কি করতে বলছে? আমাদের হচ্ছে এই রেখার যে প্রতিবিম্বের ভিতর যে রেখাটা তৈরি করছে এইটার মতো এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো গাড়িটা সলভ করা আছে হচ্ছে এইটা একটা ধরে নিয়েছে, এটা হচ্ছে ধরো এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে ভুজের মান 0, তাহলে কোটির মান বের করা যায়। কিংবা ওয়াই অক্ষের উপর ধরে নিয়েছে তাহলে ওয়াই এর মান 0, তাহলে কোটির মান বের করা যায়। ওইভাবে কে ধরে একটা ধ্রুবক ধরে অনেক, আমি জানি অনেক জন এটা বোঝেনি, এমনকি আমিও বুঝিনি। তারপরে আমি হচ্ছে এআই এর মাধ্যমে সবচেয়ে সহজ নিয়ম যেটা সেইটা দিয়ে আমি বুঝলাম, এখন তোমাদের বুঝাবো। একটা জিনিস খেয়াল করো, এই রেখার সমীকরণ কিভাবে পাবো? দেখো একটা রেখার সমীকরণ কিভাবে পাওয়া যায়, যদি আমরা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারি। ধরো এই বিন্দুর একটা স্থানাঙ্ক যদি জানতি, আর এইটা ধরো এইখানে হচ্ছে আরেকটা বিন্দু আছে, আমরা যদি জানি তাহলে কিন্তু এই প্রতিবিম্ব রেখার সমীকরণ পাবো। বাট এইটা কিন্তু দুইটা রেখার সমীকরণ সমাধান করলে এই বিন্দুর কি বলে, এই বিন্দুর হচ্ছে ছেদ বিন্দু বা বিন্দুর স্থানাঙ্ক পাবো। বাট এটা কি পাবো? এটা কিন্তু পাওয়া সম্ভব নয়। যদি এই বিন্দুটা আরেকটা রেখাকে ছেদ করতো তখন আমরা বের করতে পারতাম, বাট তাহলে ওই প্রসেসতে আগলে হবে না। আরেকটা সমীকরণ বের করার ফর্মুলা আছে, যদি একটা বিন্দুর আমরা বের করতে পারবো একটা বিন্দুর স্থানাঙ্ক, আর যদি কোনোভাবে ঢাল বের করতে পারি তাহলে এই রেখার সমীকরণ বের করতে পারবো। দ্যাট মিনস এই রেখার সমীকরণটি বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ফর্মুলাটি ইউজ হবে হচ্ছে ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে ওইটার সমীকরণ বের করে নিয়ম হচ্ছে y ইন্টু y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু হচ্ছে x মাইনাস x1। আমাদের এই ফর্মুলা ইউজ করে এই রেখার সমীকরণ বের করব। তাহলে আমাদের কি লাগবে? এই বিন্দু কত বিন্দুগামী এই রেখার বিন্দু বের করবো, আর এই রেখার হচ্ছে এই প্রতিবিম্ব রেখারে আমাদের ঢাল বের করতে হবে। তাহলে দেখো এই বিন্দুর প্রথমে ছেদ বিন্দু বা কি বলে বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক বের করবো কিভাবে? দেখো এই রেখা আর এই রেখা ছেদ করেনি, অবশ্যই 1 আর 2 নাম্বার সমীকরণকে যদি সমাধান করো তাহলে কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। দ্যাট মিন্স ভুজ এবং কোটির মান কিন্তু পাবো। আমি আর সমাধান করবো অপনয়ন বর্গমূল বা ক্যালকুলাস যে পদ্ধতি ব্যবহার করো না কেন, এই দুইটা সমীকরণ সমাধান করলে ভুজের মান আসবে 1, কোটির মানও আসবে 1। দ্যাট মিন্স এই বিন্দু এইটার হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক আসবে 1,1। তোমরা চেক করতে পারো, যে কোনো পদ্ধতি ইউজ করবো, আমি আর হচ্ছে দেখাবো না। এইটা কাজ শেষ। আমরা বিন্দু জানি, বাট এম এর মান ঢালের মান আমরা যদি কোনোভাবে এ রেখার ঢাল বের করতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে পারিব। এইবার দেখো কিভাবে এই ঢাল বের করবে, দেখো ভালোভাবে খেয়াল করো। এই রেখার সাথে ধরো এই 1 নাম্বার রেখার সাথে 2 নাম্বার যে রেখা মেন যেটা হচ্ছে রেখা যে ঢাল বা হচ্ছে অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক ওইভাবে কিন্তু এর ভেতরে প্রতিবিম্ব তৈরি করেনি। অবশ্যই ওই অ্যাঙ্গেলটা বা ওই কোণটা হচ্ছে এই রেখার সাথে যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে এই রেখার সাপেক্ষে হচ্ছে এই প্রতিবিম্ব রেখার ঢালও সেম হবে। বুঝছো? তাহলে আমরা কি বের করব? এই অ্যাঙ্গেল বা কোণের মান বের করবো, মানে ঢালটা বের করবো। দুইটা রেখা যদি ঢাল দেওয়া থাকে সেটার ঢাল বের করার ফর্মুলা হচ্ছে, আশা করি জানো, থিটার মান হয় হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড হচ্ছে m1 সরি ডিভাইডেড হচ্ছে 1 প্লাস m1 ইন্টু হচ্ছে m2। আমরা এইটাকে হচ্ছে এইটা যে রেখা এই রেখার ঢালকে আমরা
ধরলাম হচ্ছে M1, আর এইটা যে রেখা এই রেখার ঢালকে ধরলাম হচ্ছে M2। তাহলে দেখো এই রেখার ঢাল কিভাবে বের করে, সহজভাবে ঢাল বের করার নিয়ম হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। এখানে সরি, এটাই 1 নম্বরে দিয়েছে। আচ্ছা, এখানে এক্স এর সহগ কত, মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে -1। এই মাইনাস মাইনাসে +1 হবে, 3 কে 1 দ্বারা ভাগ করলে 3, বা তোমরা y সমান সমান mx প্লাস c, x এর সহগ m, ওইভাবে বের করতে পারো, সেমই আসবে। আর এইটাকে ঢালকে ধরলাম হচ্ছে m2। তাহলে এইটারও সেম ভাবে ঢাল বের করবো, মাইনাস এক্স এর সহগ এখানে দেখো 1 ডিভাইডেড হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 1, দ্যাট মিন্স এইটার ঢাল আসলো হচ্ছে -1। এইটার ঢাল কত আসলো, এইটার ঢাল কিন্তু আসলো হচ্ছে -1। তাহলে দেখো আমরা প্রথমে এইটার এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে এই ফর্মুলা পড়বে, এখানে একটু বের করে দেখো। এই থিটা সমান সমান হবে হচ্ছে tan ইনভার্স m1, m1 এর মান বের করছে কত 3, মাইনাস m2 এর মান কত বের করছে -1, মাইনাস মাইনাসে +1 হবে, ডিভাইডেড 1 প্লাস m1 এর মান কত বের করছে 3 ইনটু m2 এর মান কত বের করছে -1, মাইনাস প্লাস মাইনাসে -1 লিখলেও যা, না লিখলেও তা হবে। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হবে হচ্ছে tan ইনভার্স, এখানে হবে 4 ডিভাইডেড মাইনাস এখানে 3, তাহলে 1 - 2, তাহলে 3, তাহলে 4 ডিভাইডেড হচ্ছে -2। দ্যাট মিন্স এখানে দেখো tan ইনভার্সের মান আসবে হচ্ছে মডুলাসের ভিতরে -2। আগে মানে এখন আমরা তুলে দিব না, অতএব আমরা হচ্ছে এই রেখা আর এই রেখা মধ্যবর্তী কোণটা আমরা বা ঢালটা আমরা এটা বের করবো, বুঝছো? এবার আমরা এই এই দুইটার মানে এইটার সাথে এইটা কত অ্যাঙ্গেল তৈরি করছে এটা আমরা বের করব, তারপরে সত্যমতে লিখবো এইটা অ্যাঙ্গেলও যা হবে এইটা অ্যাঙ্গেলও সে হবে। সো দেখো এটাকে আমরা m1 দিয়েছি, বাট এইটা যে প্রতিবিম্ব তৈরি করছে এটাকে আমাদের একটা ঢালের নামকরণ দেওয়া লাগবে। এটাও কিন্তু একটা সরলরেখা, এটাও কিন্তু একটা সরলরেখা। যেহেতু এটাকে m1 দিয়েছি, এটা m2 দিয়েছি, এটাকে আমরা হচ্ছে m3 দিতেই পারি, সমস্যা কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা m1 এবং m2 মানে হচ্ছে এই কোণটা বের করব, সেম ফর্মুলাই হবে, সেম ফর্মুলা কিন্তু হবে। এই থিটা সমান সমানই হবে হচ্ছে tan ইনভার্স, ওই ফর্মুলায় হবে m1 মাইনাস হচ্ছে m, এবার হচ্ছে আমরা m2 এর পরিবর্তে আমরা হচ্ছে m3 দিব, যেহেতু এর একটা 3 নামকরণ করেছে, 3 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস m1 ইনটু m2 এর পরিবর্তে হচ্ছে m3 হবে। এখানে বসে দিলে তাহলে দেখো এটার মান আসবে tan ইনভার্স m1 এর মান কত, এটা ঢাল আমরা কত পাইছি 3, মাইনাস m3 এর মানই তো জানি না আমরা, কোনোভাবে যদি জাস্ট m3 টা জানতে পারি এই ফর্মুলায় বসে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে এই প্রতিবিম্বর সমীকরণ। আমরা m3 টাই বের করব, ভালোভাবে বলছো, m3 টাই বের করে এই সমীকরণে বসে দেব, আর এই বিন্দুগামী সমীকরণ সমাধান করলি এইটার রেখার সমীকরণ প্রতিবিম্বর সমীকরণ পাবো, বুঝছো? তাহলে m3 কে এভাবে রেখে দেই, বের করব 1 প্লাস m1 এর মান হচ্ছে 3 ইনটু m3 এর মান হচ্ছে জানি না, এভাবে রেখে দেই, আর এটাকে আর ক্যালকুলেশন করা যাচ্ছে না। এবার দেখো এটা থিটা পেলাম, এখন আমরা সত্যমতে কি লিখতে পারবো, এই কোণের মানও যা হবে এই কোণের মানও তাই হবে না, কারণ প্রতিবিম্ব তো এর সাথে যে কোণ উৎপন্ন করে এর সাথে প্রতিবিম্ব সেই কোণ উৎপন্ন করবে। সত্যমতে লিখতে পারবো হচ্ছে এই কোণে যা যেটা, এই থিটা যেটা, এই থিটা সেটা আমরা কিন্তু লিখতে পারবো। এখন আমি মিশে দিব, কোথায় মিশে দিলে ভালো হয়, এই পাশে মিশে দিই। এখন এইখান থেকে আমরা সত্যমতে লিখতে পারবো হচ্ছে সত্যমতে, সত্যমতে বা হচ্ছে এটা সত্যি হবে, সত্যমতে লিখলাম এইটা সমান সমান এইটা, দ্যাট মিন্স এইটা সমান সমান কিন্তু এইটা আমরা লিখতেই পারবো। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে tan ইনভার্স 3 মাইনাস হচ্ছে m3 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস 3m3 ইকুয়াল কিন্তু আমরা এইটা লিখতে পারবো tan ইনভার্স মডুলাসের ভেতর হচ্ছে 2। এখন দেখো তো এইখানে শুধু চলো কিন্তু m3 আছে, খুব সহজে কিন্তু m3 বের করব, দেন এই সমীকরণে বসে দিলে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রতিবিম্ব সমীকরণটি চলে আসবে। তাহলে দেখো এই পাশে tan ইনভার্স আছে, এই পাশে tan ইনভার্স কাটা, তাহলে দেখো
এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 3 মাইনাস এম 3 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস 3m3, আর এই পাশে থেকে মডুলাসের ভেতর 2। মডুলাস যদি উঠে দাও এক পাশে প্লাস মাইনাস দেবে, যেহেতু এখানে 2 আছে এই পাশে 2 প্লাস মাইনাস দেবে, একটু সুবিধা হবে, মানে কম সংখ্যা বা চলক আছে। তাহলে মডুলাস উঠে দিব, তাহলে প্লাস মাইনাস 2 হবে। আমাদের কিন্তু m3 এর দুইটা মান আসবে, বুঝছো? একটা সূক্ষ্মকোণ আমরা হিসাব করতেছি, স্থূলকোণ আসতে পারে, আসুক তারপরে বলবো নি ওই স্থূলকোণ নেবো না নেবো না। এবার আমি কিন্তু এই পাশে একটু হিসাব করি, এবার প্লাস মান একটু হিসাব করে দেখো। প্লাস মান নেই যদি, তাহলে হবে 3 মাইনাস হচ্ছে m3 ডিভাইডেড হচ্ছে m প্লাস 3m3, প্লাস মানটা নেব, প্লাস 2 নিলাম। তাহলে দেখো কি আসে, এর নিচে কিছু নেই 1 আছে, একটু আড়াআড়ি গুণ করে 2 এর সাথে এটা গুণ করলে হবে কত, 2 প্লাস 6m3, 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 3 মাইনাস m3। চলো গুলোকে এক পাশে করি, এটাকে এই পাশে আসলে 7m3 হবে, একবারে গেলাম 7m3, আর 2 এ পাশে গেলে হবে 3 মাইনাস 2, দ্যাট মিন্স 1। অতএব একটা m3 এর মান পাইলাম হচ্ছে, একটা এর একটা ঢাল পাইলাম হচ্ছে 1/7, বুঝছো? এটা কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ, m এর মান যেহেতু ধনাত্মক, এটা সূক্ষ্মকোণ আসলো। এখন স্থূলকোণ আসতে পারে, যেহেতু আরেকটা আসবে, অবশ্যই স্থূলকোণ আসবে, সেটা গ্রহণ হয় না হয় না সেটা বলে দেবো, পেরা নেওয়ার কোনো দরকার নাই। এবার আমরা হচ্ছে মাইনাস মান নিয়ে হিসাব করব। এবার আমরা হচ্ছে মাইনাস মান হিসাব করব। দেখো 3 মাইনাস হচ্ছে m3 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস 3m3। এবার আমরা মাইনাস মান নিব, -2 নিব, তাহলে ওকে এর নিচে কিছু নেই, মনে মনে কিন্তু 1ই আছে। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, আড়াআড়ি গুণ করব, এই মাইনাসটা এটি দেবো একবারে ক্যালকুলেশনের সুবিধার জন্য। 2 এর সাথে এটা গুণ করলে হবে 1 প্লাস 6m3, মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে -3, মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে প্লাস m3। এটা হচ্ছে m3 এই পাশে আসলে -m3 হবে, দ্যাট মিন্স 6m3 থেকে -m3 করলে 5m3। আর ধ্রুবক পদ যদি এই পাশে পাঠাও, আমার কি এখানে একটু একটু মনে হয় ভুল হয়েছে। ও দেখছো, হ্যাঁ দেখছো, 2 এর সাথে 1 গুণ করলে এখানে 2 হবে। এখন ঠিক আছে, 2 যদি এই পাশে পাঠাও -2 হবে, -3 -2, দ্যাট মিন্স -5। অতএব m3 আরেকটার মান আসবে হচ্ছে -5, এই পাশে গেলে 5 ডিভাইডেড হবে, তাহলে -5 ডিভাইডেড 5, দ্যাট মিন্স -1। এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ আসলো। তাহলে এইটার ঢাল দুইটা পাইলাম, একটা পাইলাম হচ্ছে 1/7, আরেকটা পাইলাম হচ্ছে -1। এবার এবার বলো কোনটা আমরা নেব, আমরা ধনাত্মক কোনটা নেব, ঋণাত্মক বা স্থলকোণ আরেকটা এইদিকে হচ্ছে স্থলকোণ তৈরি করতে পারে প্রতিবিম্ব, বাট এইটা নিব না। কেন নিব না, দেখো এটা ঢাল কিন্তু হচ্ছে, দেখো এটা কোনটা, এই m2 এর যেটা ঢাল, মানে যেটার সাপেক্ষে যেটারই প্রতিবিম্ব বের করতে বলতেছি তার ঢালের সমান হচ্ছে। তার ঢাল যদি আমরা যদি এইটা নেই, প্রতিবিম্ব মানে ঢাল মানে কি ওই দিকে, ঢাল যদি দুইটার সেম হয় তাহলে তো প্রতিবিম্ব তৈরি করবে না, এর এর সাথে চলে যাবে, বুঝছো? আমরা যদি মাইনাস নিয়ে যদি এই সমীকরণটা বের করি, দেখবা এর সমীকরণে চলে আসবে, কোনটা, এই 2 নম্বর সমীকরণ চলে আসবে, সেহেতু আমরা এইটা গ্রহণযোগ্য হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? এটা কেন নিব না, যদি -1ই নেই, ঢাল এইটাই নেই ধরো, তাহলে কিন্তু এই সমীকরণ চলে আসবে, এইটা ঢালে কিন্তু -1, তাহলে প্রতিবিম্ব তৈরি করবে না, ওর গায়ের পরে বের চলে যাবে। বোঝা গেছে? আর এইটা নিলে আরেকটা আসলে এক্সাক্ট প্রতিবিম্ব সমীকরণ চলে আসবে। অনেক কষ্ট করে কিন্তু আমরা হচ্ছে m3 মান বের করলাম হচ্ছে 1/7, এবং সবগুলো মিশে গেলে এখানে বসে দিব, আমাদের এই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব চলে আসবে। তোমাদের কিন্তু ডিটেলসে বুঝাইছি দেখে এতক্ষণ লাগতেছে, আমি যখন ধরো বোঝার জন্য দেখছি 5 মিনিটের মতো আমার মনে লাগছে, হয়তো 5-6 মিনিটের মতো হয়তো এটা বুঝতে আমার সময় লাগছে। আচ্ছা, এবার লেখবা হচ্ছে প্রশ্নে যা বলছে, প্রথম রেখার সাপেক্ষে দ্বিতীয় রেখার প্রতিবিম্বের সমীকরণ, আমি আর লিখে দিব না, এইখানে বসে দিব,
অতএব সমীকরণ হবে y মাইনাস y1, এটা কোন বিন্দু, আমি y এর মানও এখানে 1, x এর মান 1, তাহলে y এর মান 1 ইকুয়াল হচ্ছে m এর মান অনেক কষ্ট করে বের করেছি, দেখো এই রেখার ক্ষেত্রে m3 দিতে পারো। m3 এর মান আমরা পাইছি হচ্ছে 1 ডিভাইডেড 7 ইনটু হচ্ছে x মাইনাস ভুজের মান হচ্ছে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করে, ইজি ক্যালকুলেশন। দেখো 7 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 7y মাইনাস 7, আর 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে x মাইনাস হচ্ছে 1, পক্ষান্তর করে তাহলে হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 7y মাইনাস হচ্ছে কত 7। সবগুলোকে এক পাশে নিয়ে আসি, বা 7 একটু আগে এটা লিখলাম মাইনাস 7y মাইনাস 1 আছে, এটা এই পাশে আসলে প্লাস 8 ইকুয়াল হচ্ছে 0। সো সেই কাঙ্ক্ষিত সমীকরণটি আসতেছে হচ্ছে x মাইনাস 7y প্লাস 6, কেন আবার আসে আমার এখানে রে, ও এটা তো হচ্ছে প্লাস 7 এ আসতেছে। অতএব সেই কাঙ্ক্ষিত সমীকরণটি হচ্ছে দেখো x মাইনাস 7y মাইনাস 1 এর সাথে যদি প্লাস 7 করো তাহলে হবে হচ্ছে প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। সো এইটাই কিন্তু হচ্ছে এই আমাদের কাঙ্ক্ষিত প্রতিবিম্বর সমীকরণ x মাইনাস 7y প্লাস 6, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করতেছি ভবিষ্যতে এইরকম প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় দিক, হয়তো ময়মনসিংহ বোর্ডে দিয়েছে, তোমরা হচ্ছে 26 বা 27 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বোর্ডেও কিন্তু দিতে পারে। এমনকি ঢাবিতে বা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু বলতেছি। সো আমি কিন্তু ইজি নিয়ম, মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়েছে, আমি এখন জানি না কত মিনিট হয়েছে। সো যাই হোক, ডিটেলসে তোমাদের কিন্তু আমি বোঝাইছি। আর এই নিয়মটাই ইজি, কিন্তু তুমি গাড়িটি খুলে দেখতে পারো ওইখানে কি এর মান বের করে করছে, কি করছে না করছে দেখতে পারো। সো যদি বুঝে থাকো, আমার ক্লাস যদি ভালো লাগে, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, দেন হচ্ছে আমার ফেসবুক পেজে জয়েন হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।